পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতার উপর গুরুত্বারোপ করতে সেনা সদর নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ প্রধানমন্ত্রীর। আজ বা কালকের মধ্যে বঙ্গভবন ছাড়বেন শাহাবুদ্দিন। প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি, বঙ্গভবনেই অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা, বিপাকের চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা, কারসাজির অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম। পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী শুরুতেই স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী শহীদ সহ সকল বীর সেনানীদের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার বান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ বা কালকের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আইন অনুযায়ী বিদায়ী রাষ্ট্রপতি 1 মাস বঙ্গভবনে থাকার সুযোগ থাকলেও মোহাম্মদ শাহাবুদ্দিন এরই মধ্যে সরকারি এই বাসভবন ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। আজকের মধ্যে প্রস্তুতি শেষ হলে বিকেলেই বঙ্গভবন ছেড়ে দিতে পারেন, নতুবা আগামীকাল বঙ্গভবন ছাড়তে পারেন তিনি। এরপর সপরিবারে গুলশানে বাসায় থাকবেন। এর আগে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে কর্মকর্তাদের নিয়ে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করলেও স্পিকারে বাসভবনেই থাকবেন। এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.25 বছর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে একদিকে যেমন কমছে আয়, অন্যদিকে মালিকের দৈনিক জমা ও সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। রাজধানীর বিভিন্ন গ্যাস পাম্পে সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি সংশ্লিষ্ট সবার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন শাওন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাফিজ, গ্যাস সংকটের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রেখা আপনাকে। আমি এখন রাজধানীর মগবাজার এলাকায় আছি। এখানে কিন্তু একটা সিএনজি স্টেশনে আমরা যে চিত্রটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু গাড়ি এবং সিএনজি উভয় যানবাহন কিন্তু গ্যাস নিচ্ছেন। আসলে আমরা ড্রাইভারদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা প্রায় সকাল থেকেই, একদম ভোর থেকেই এখানে লাইন দিয়েছিলেন এবং আস্তে আস্তে কিন্তু তারা গ্যাস নিচ্ছেন। এবং তাদের সাথে আমরা কথা বলে আরও জানতে পেরেছি যে যেটা আগে 2 মিনিটে প্রায় 200-300 টাকার গ্যাস, 300-350 টাকার গ্যাস তারা নিতে পারতো, এখন কিন্তু সেটা 100-110 টাকায় নেমে এসেছে। এবং এই সময় কিন্তু আমরা পাম্প কর্তৃপক্ষ বা স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সরকার অনুমোদিত যে যতটুকু চাপ এখানে থাকার কথা ছিল, সেখানে সেই চাপের 50% নিচে কিন্তু এখন সেই চাপটা আছে। এর ফলে হচ্ছে কি, তাদের যে যত
এতটুকু সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে যেখানে একটা গাড়িকে প্রায় 400-500 টাকার গ্যাস তারা সরবরাহ করতে পারতো, এখন সেটা 6 মিনিট 7 মিনিটেও কিন্তু 200 টাকা বা 250 টাকার বেশি তারা গ্যাস দিতে পারছে না। তো এবং একই সাথে আমরা যেটা জানি যে মহেশখালীতে যে এলপিজি যে টার্মিনালের ত্রুটি দেখা দিয়েছে, মূলত সেই কারণেই কিন্তু এই গ্যাস সংকটটা দেখা দিচ্ছে। তবে এখানে সিএনজি চালক বা গাড়ি চালক যারা আছেন তারা অভিযোগ করছেন যে এটা কৃত্রিম একটা সংকট দেখানো হচ্ছে এবং মোদ্দা কথায় যে সিএনজির যে দাম বাড়াবে সেই দাম বাড়ানোর একটা পাইচারি চলছে বলে তারা অভিযোগ করছেন। লেখা গ্যাস সংকট নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজার থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী আরিফিন শাওন। চলে যাচ্ছে পরের সংবাদে। জুলাই অভ্যুত্থানের উত্তাল আজকের দিনে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। কারফিউ শিথিল করে দেশজুড়ে শুরু হয় ব্লক রেড। একই সময় সরকারের দমন অভিযান বন্ধ এবং ইন্টারনেট পুনরায় চালুর আহ্বান জানিয়ে বিবৃতি দেয় জাতিসংঘ। ভয়, গ্রেপ্তার, রক্ত আর প্রতিরোধে লেখা সেই জুলাই বাংলাদেশের ইতিহাসে হয়ে আছে এক উত্তাল অধ্যায়, যেখানে দমন পীড়নের প্রতিটি পদক্ষেপের বিপরীতে আরও জোরালো হয়ে উঠেছিল মানুষের প্রতিবাদের কণ্ঠ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গুলি, গুম, গ্রেপ্তার সবকিছু যেন একসঙ্গে নেমে এসেছিল রাজপথে, কিন্তু রক্তাক্ত জুলাইয়ের উত্তাল ঢেউ থামানো যাচ্ছিল না। আন্দোলনের আগুন যত নিভিয়ে দিতে চেয়েছিল তৎকালীন সরকার, ততই তা ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। রাজপথে ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালিয়েও যখন আন্দোলন দমন সম্ভব হচ্ছিল না, তখন ভিন্ন কৌশল নেয় তৎকালীন সরকার। আন্দোলনের নেতৃত্বে থাকার শীর্ষ সমন্বয়কদের একে একে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। গুমের শিকার হওয়ার পর মুক্ত হয়ে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। হাসপাতাল থেকেই তাদের জোর করে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। একই সময়ে আটক করা হয় সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও। প্রথমে সরকার নীরব থাকলেও কয়েক ঘন্টা পর তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ তাদের আটকের বিষয়টি স্বীকার করেন। সেই স্বীকারোক্তি আরও বাড়িয়ে দেয় উদ্বেগ, আতঙ্ক আর ক্ষোভ। এদিন কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। রাস্তায় কিছুটা যানবাহন চললেও মানুষের চোখে মুখে ছিল ভয় আর অনিশ্চয়তা। অন্যদিকে শুরু হয় দেশব্যাপী ব্লক রেড অভিযান। আন্দোলনে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি ও জামাতের নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে আটক করা হয়। 6,000-এর বেশি শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরিবারগুলো ছুটে বেড়ায় থানা, আদালতে, হাসপাতালের বারান্দায় প্রিয়জনের একটি খোঁজের আশায়। আহতদের পাশে না দাঁড়িয়ে সরকারি স্থাপনা পরিদর্শনে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে সরকার। সেই চাপের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। একই দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামাত, উগ্র বামপন্থী ও বিদেশি শক্তি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং তা প্রতিহত করা হবে। এদের অশুভ উদ্দেশ্যকে প্রতিহত করা। রাজনৈতিক অঙ্গনেও বাড়তে থাকে উত্তাপ। ফ্যাসিবাদী সরকার পতনের এক দফা আন্দোলনে অংশ নিতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতির মাধ্যমে তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। এদিকে আন্তর্জাতিক অঙ্গন থেকেও বাড়তে থাকে চাপ। ব্লক রেড অভিযান বন্ধ, ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর পাশাপাশি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কাস্পিয়ান সাগরে ইরানগামী একটি জাহাজে ইউক্রেনের হামলায় এক নাবিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। রাশিয়ার ওই জাহাজটি ইরানের জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিল অভিযোগ তুলে হামলার দায় স্বীকার করেছে কিয়েভ।
হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের কূটনীতিকদের ডেকে পাঠিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে ইরানের ওপর চলমান মার্কিন নৌ অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করায় তেহরানগামী দুটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আরও 12টি জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে সৌদি আরবের জিজান ও ইয়ানবুত শহর এবং রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকোর তেল স্থাপনাগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গেল শুক্রবার লোহিত সাগরের ইয়েমেন উপকূলের হুদাইদা বন্দর ও কামারান দ্বীপে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার প্রতিশোধ হিসেবে হামলা চালানোর দায় স্বীকার করেছে হুতিরা। এসবের মধ্যে বন্ধ রয়েছে ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউজ জানিয়েছে, টানা 13 দিন হামলার পর মার্কিন বাহিনীকে আপাতত ইরানের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।